অনুমোদনহীন ভবনের বৈধতা দেওয়া হবে না বললেন গণপূর্ত মন্ত্রী। তাদের নির্ধারিত সংক্ষিপ্ত সময় দেওয়া হবে, এর ভিতরে সেগুলো সরিয়ে নিয়ে বিল্ডিং কোডের আওতায় এ ব্যবস্থা করতে হবে। যদি না করেন আমরা ব্যবস্থা নেব। অগ্নি নির্বাপনী ব্যবস্থা ফায়ার এক্সিট না থাকলে ট্রেড লাইসেন্স বাতিলের ঘোষণা মেয়র আতিকের। আইনি প্রক্রিয়ার মধ্যে শোকজ করে যদি সেখানে কোনো ধরনের দোকান বা অফিস থাকে তাহলে সেটার ট্রেড লাইসেন্স কিন্তু আমি বাতিল করে দিব। বরগুনায় বিদ্যালয়ের ছাদ ভেঙে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩। ২০০২ সালে নির্মাণের ১ বছরের মধ্যেই ভবনটিতে ফাটল ধরে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার, অভিযোগ ফখরুলের। আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয় বিবেচনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ১২ এপ্রিলের পর হাতিঝিলের ভবন ভাঙার কাজ শুরু। এটা একটা বড় ধরনের মেসেজ যাবে সকলের কাছে বাংলাদেশের, যে আইনের কাছে সকলেই ছোট, আইনের চেয়ে বড় কেউ নয়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি ফারজানা তানি। সংবাদে এছাড়াও থাকছে চলে গেলেন চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। এবারে বিস্তারিত। অনুমোদনহীন ভবনের বৈধতা দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সৌম্য রেজাউল করিম। আর সঠিক অগ্নি নির্বাপনী ব্যবস্থা ও ফায়ার এক্সিট না থাকলে ট্রেড লাইসেন্স বাতিলের ঘোষণা দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে ইমারত নির্মাণে সরকারের দায়িত্ব ও নাগরিকদের করণীয় শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কালক্ষেপণ না করে যার যার দায়িত্ব যথাযথভাবে পালনে এগিয়ে আসার আহ্বান জানান। এমার্জেন্সি এক্সিট যে বিল্ডিংয়ে নাই তাদের নির্ধারিত সময় বেঁধে দেব, যেই সময়ের ভিতরে করতে হবে। যে বিল্ডিংয়ে থাকার পরেও তারা ব্যবহার করছেন না তাদেরকে ব্যবহারের জন্য সেটা বলবো। যে বিল্ডিংয়ে গ্যারেজের জায়গা দখল করে অথবা সিঁড়ির প্রশস্ত জায়গা দখল করে বা কমন স্পেস দখল করে আলাদা স্থাপনা করা হয়েছে তাদের নির্ধারিত সংক্ষিপ্ত সময় দেওয়া হবে, এর ভিতরে সেগুলো সরিয়ে নিয়ে বিল্ডিং কোডের আওতায় এ ব্যবস্থা করতে হবে। যদি না করেন আমরা ব্যবস্থা নেব। এদিকে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনে অগ্নিকাণ্ড প্রতিরোধে জননিরাপত্তা বিধানে বহুতল ভবন পরিদর্শন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। বলবো যে আপনি এগুলো ঠিক করতে আপনার কতদিন লাগবে, এটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান যেটাকে বলে ক্যাপ দেওয়া হবে। এরপরে যখন যাবো আমি কিন্তু ম্যাজিস্ট্রেট পাঠাবো। আমি ম্যাজিস্ট্রেট পাঠায় যদি দেখি যে তারা তাদের বিল্ডিংয়ে ঠিক মতো কাজ করে নাই, অবশ্যই সেই বিল্ডিংয়ে যে অফিস থাকবে বা বিল্ডিংয়ে ভবন যে আছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে শোকজ করে যদি সেখানে কোনো ধরনের দোকান বা অফিস থাকে তাহলে সেইটার ট্রেড লাইসেন্স কিন্তু আমি বাতিল করে দিব। কোথাও কোনো ঝুঁকিপূর্ণ ভবন থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জনসাধারণের কাছে তথ্য চেয়েছেন নগরপিতা। যেগুলো লাগিয়েছেন আমি দেখি যে লাগিয়েছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। একের পর এক আগুনের ঘটনায় আতঙ্কে দিন কাটছে রাজধানীবাসীর। পরিস্থিতির উন্নয়নে যে কোনো মূল্যে ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নগরবিদ ইকবাল হাবিব। আর ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা মোকাবেলায় নগরবাসীকে সচেতন থাকার পরামর্শ দিলেন অগ্নি নির্বাপন সংস্থার সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে ৮১ তাজা প্রাণ। শোকের সেই ক্ষত না শুকাতেই বনানীর বাণিজ্যিক ভবনে পুড়ে বিদায় নিলেন ২৬ জন হতভাগ্য কর্মজীবী মানুষ। বনানীর ঘটনার মাত্র একদিনের ব্যবধানে আগুনে পুড়ল গুলশানের কাঁচা বাজার। শেষ সম্বলপুরে ছাই হয়ে পথে বসার উপক্রম শস্য ব্যবসায়ী। এছাড়াও খিলগাঁও, কামারপট্টি বাজার সহ বেশ কিছু আগুনের খবর মিলেছে সপ্তাহ জুড়েই।
হাতে গোনা কিছু ছাড়া রাজধানীতে 22 লাখ ছোট বড় ভবনের বেশিরভাগই নেই নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। সিটি কর্পোরেশন, নগর ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ অনেক ভবনেই রয়েছে অগ্নি নির্বাপন সরঞ্জামের অভাব। বিশেষজ্ঞদের মতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে। আগুন লাগবে আর ফায়ার সার্ভিস দৌড়ে এসে নিভাবে যথেষ্ট নয়। কোনো দেশে এরকম ধরনের কাজ হয় না, কারণ যাতে করে এই ফায়ার সার্ভিসকে বেশি ব্যবহার না করতে হয় তার জন্য যে নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের এত ইকুইপমেন্ট লাগছে না, এত দর্শক, অথচ তাদের হাতগুলোকে যদি প্রশিক্ষণ প্রাপ্ত করা যেত তারা উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিস আসার আগেই শেষ করে ফেলাতে পারতো, অনেক প্রাণ বেঁচে যেত। জনগণ কেন সচেতন হয় না? জনগণকে সচেতন করতে হয়, সচেতন না হলে বাধ্য করতে হয় আইন এবং অনুশাসন মানায়। সেটা দোতলা ভবনের জন্য হোক, 24 তলা ভবনের জন্য হোক, এবং সুস্থ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করি। ভবন নির্মাণের সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সরঞ্জামাদি স্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর নিয়মিত এই কমপ্লেন্সগুলো আছে কি নাই তা পরীক্ষা করে সার্টিফিকেশন ব্যবস্থা না করব, এবং ব্যবহারকারী এবং ভবন মালিকদেরকে যথাযথকরণ এবং যথাযথভাবে ব্যবহার করা নিশ্চিত করতে বাধ্য করতে না পারবো। একটা ভবন যেমন 23 তলা এয়ার টাওয়ারের যে খরচ হয়েছে তার 7 ভাগ খরচে পুরা বিল্ডিংটা নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা বলেন, বৈদ্যুতিক নিরাপত্তা বলেন, স্ট্রাকচারের নিরাপত্তা করা সম্ভব। আগুনটা প্রাথমিক অবস্থাতে নিভিয়ে দেওয়া যায় সেটা যদি আমরা আসলেই জানি এবং সেটা আমাদের হাতের নাগালে থাকে। বিশেষজ্ঞদের মতে আগুন দুর্ঘটনা থেকে বাঁচতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তৎপরতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বরগুনার তালতলীতে পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে মানসুরা বেগম নামের 3য় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও 3 শিক্ষার্থী আহত হয়। বেলা 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনসুরার বাড়ি তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামে। পিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন জানান, 3 কক্ষের একতলা ভবনটি 2002 সালে নির্মাণ করেন বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আব্দুল্লাহ আল মামুন। ভবনটি নির্মাণের 1 বছরের মধ্যেই পিলারে ফাটল ধরে। আজ সকালে ক্লাস চলাকালে ছাদ ভেঙে পড়ে। এ সময় মাথায় আঘাত পাওয়া মানসুরাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত 3 শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বরগুনায় আছেন সহকর্মী মনির হোসেন কামাল, আমাদের সঙ্গে ফোনে যোগ দিচ্ছেন তিনি। কামাল, আমরা যেমনটি জেনেছি যে বিদ্যালয়টি নির্মাণের 1 বছরের মধ্যেই পিলারে ফাটল ধরেছিল, এ ব্যাপারে প্রশাসন কি অবগত ছিল? আর ফাটল ধরার পরেও এখানে কেন ক্লাস করা হচ্ছিল? আর জানাবেন যে 3 জন আহত আছে তাদের শারীরিক অবস্থা এখন কেমন? এই বিদ্যালয়টি ফাটল ধরার পরেও তারা জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছিলেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেয় এবং বিকল্প কোনো ভবন না থাকায় তারা এখানে ঝুঁকি নিয়ে ক্লাস করতেন। তারা বলেছেন যে তাদের কোনো উপায় ছিল না, এখানে এই ভবন ছাড়া ক্লাস করার আর কোনো ভবন তাদের নেই। আর আপনি যেটা বলছিলেন যে আহত যে 3 জন যারা আমতলী হাসপাতালে ভর্তি আছে, তারা 3 জন মোটামুটি এখন ঝুঁকি মুক্ত, সংখ্যা মুক্ত, তারা অনেকটা সুস্থ আগের চেয়ে। আর মানসুরা, যার মরদেহ ইতিমধ্যে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে, কেননা তারা জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন যে তারা পোস্টমর্টম করাবেন না, এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ব্যাপারে আমতলী থানার ওসি আবুল বাশার জানিয়েছেন যে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি হচ্ছে যে প্রতিষ্ঠানটি, যে ঠিকাদার এই ভবনটি নির্মাণ করেছিলেন এবং ওই সময় যে প্রকৌশলী এটার দায়িত্বে ছিলেন, দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন, তাদের বিচার তারা দাবি করেছেন। এই সাথে শিক্ষা বিভাগের যিনি প্রধান, বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা MM মিজানুর রহমান, তিনি বলেছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা এই বিষয়টি দেখবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখানে যাতে ভবিষ্যতে একটি নতুন ভবন করা যায় সেজন্য তারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবেন। কামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন কামাল। রেলের অবকাঠামোর মান উন্নয়ন এবং যাত্রী পরিবহনের হার বাড়ানোর মাধ্যমে সড়কের উপর চাপ কমাতে সরকার কাজ করছে বলে জানালেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নিরাপদ সড়ক চাই এর ৮ম মহাসমাবেশে কথা বলেন তিনি। আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চুক্তিভিত্তিক বাস চলাচল বন্ধের দাবি জানান। এ সময় দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি চালকদের দক্ষতা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণ প্রদানের উপর জোর দেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। যোগাযোগ ব্যবস্থা যাতে এই ৮০ যে রাস্তার উপরে যে আজকে ট্রাফিক সেটিকে কমিয়ে আজকে রেলে যাতে আমরা নিয়ে আসতে পারি এবং আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদেরকে এখন জিরো টলারেন্স দিতে হবে এই নিরাপদ সড়কের জন্য, আমাদেরকে জিরো টলারেন্স দিতে হবে আমাদেরকে সড়কের এবং শহরকে নিরাপদ আনার জন্য। রেলের সুযোগ সুবিধা এবং রেলকে যদি সেইভাবে সম্প্রসারিত করা যায় তাহলে সড়কের উপর যে চাপটা কমে আসবে, সেই চাপই কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকাংশে আমরা কিন্তু কমাতে পারবো। যারা দেশ নিয়ে চক্রান্ত করছে তাদের সঙ্গে আপোষ করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন ১/১১ পর পেছনের দরজা দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসে তা আঁকড়ে ধরে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের অনাচারের বিরুদ্ধে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বিএনপি কাজ করছে বলেও জানান বিএনপি মহাসচিব। ঐক্যফ্রন্ট এবং ২০ দলের মধ্যে কোনো কোন্দল নেই বলেও জানান তিনি। দুপুরে কল্যাণ পার্টির কাউন্সিলে এসব কথা বলেন মির্জা ফখরুল। অত্যন্ত সচেতনভাবে দীর্ঘকাল ধরেই তারা তাদের সঙ্গে আপোষ করে, যারা চক্রান্ত করছে তাদের সঙ্গে আপোষ করে তারা ক্ষমতায় টিকে আছে, এটা বুঝতে হবে। আজকে এই ক্ষমতায় জনগণ থেকে তো আওয়ামী লীগের সম্পূর্ণ দূরে, জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এদিকে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির কথা বিবেচনা করবে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে জামালপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, পুলিশ বাহিনীর কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পেতে হলে তাকে একটা কজ দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি। আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি যাবেন না। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 2019-21 মেয়াদে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর পরিচালনা পর্ষদ নির্বাচন। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। ৫ বছর পর ভোটাধিকার ফিরে পেয়েছেন দেশের রপ্তানি খাতের ৮৪% দখল করে রাখা তৈরি পোশাক শিল্পের সংগঠন বিজিএম এর সদস্যরা। তাই তো ভোটদানের উৎসাহটা একটু বেশি। রাজধানীর কাউরান বাজারে বিজিএমএ ভবনে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সংগঠনের শীর্ষ পদের জন্য সম্মিলিত পরিষদের হয়ে মুখোমুখি হন মোহাম্মদী গ্রুপের রুবানা হক আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ৫ বছর ৫.৫ বছর পর ইলেকশন হচ্ছে, এটা আমাদের জন্য খুব খুশির বিষয়। আমরা শতভাগ জয়ী হব বলেই আমার স্থির বিশ্বাস এবং ইনশাল্লাহ। এছাড়া ৩৫টি পরিচালক পদের মধ্যে চট্টগ্রামে ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আজ অনুষ্ঠিত হলো ২৬টি পরিচালক পদে। নির্বাচনে লড়াই করেন ৪৪ জন প্রার্থী। উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি। যোগ্য নেতৃত্ব যদি বিজেপি দিতে পারে তাহলে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে মোকাবেলা করতে পারবে। সাবেক সভাপতিদের প্রত্যাশা, নতুন পর্ষদ সদস্যরা তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নেবেন আরও এক ধাপ। অহেতুক হয়রানি যাতে ব্যবসায়ীরা না পড়েন সেই লক্ষ্যে বিজিএমইএ অন্যতম একটি অর্গানাইজেশন হিসাবে তার দায়িত্ব পালন করার সমর্থ নেতৃত্ব আমাদের ভোটাররা নির্বাচিত করবেন। একটি শুধু আমাদের স্লোগান হবে যে আমরা বলি মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড, এটাকে ধরে রাখার জন্য সবাই কিন্তু একসাথে কাজ করতে হবে। নির্বাচনে যারাই জয়ী হোক সবাই মিলে শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থী ও ভোটাররা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ১২ এপ্রিলের মধ্যেই হাতিরঝিলের ভবন থেকে সব কার্যক্রম সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএম এর সভাপতি সিদ্দিকুর রহমান।
আদালতের নির্দেশ মানা ছাড়া ভিন্ন উপায় নেই বলে মনে করছেন বিজিএমইএ ভবন মামলার এমিকাস কিউরি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন আশপাশের পরিবেশ ঠিক রেখে এবং প্রাণহানি যেন না ঘটে তা বিবেচনায় নিয়ে ভবনটি ভাঙতে হবে। এয়ার বাদলের রিপোর্টে বিস্তারিত। অনেক বিতর্ক আর আলোচনার পর শেষ পর্যন্ত আদালতের আদেশ মেনে 12 এপ্রিল বন্ধ হচ্ছে হাতিরঝিলের বিজিএমই ভবনের সব কার্যক্রম। ঝিলের প্রবাহ ঠিক রাখতে ভেঙে ফেলা হবে 14 তলা এ ভবনটি। ভবনটি কবে ভাঙা হবে এবং কারা ভাঙবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও বিজিএমএ সভাপতি বলেন এ ভবন থেকে প্রায় সবগুলো অফিসই সরানো হয়েছে। রাজধানীর উত্তরায় নতুন বিজিএমই ভবনে অফিস শুরু হবে এ মাসেই। 1 বছরের সময় আমাদেরকে দিয়েছিল এবং তাতে 12 এপ্রিল আমাদের সময় শেষ। আমরা মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখান থেকে ওই ভবনে 11 তারিখেই চলে যাব। মামলার এমিকাস কিউরি বলেন যে কেউ যত শক্তিশালী হোক আদালতের নির্দেশের বাইরে এখতিয়ার কারোই নেই। বিজিএমইএ ভবন ভাঙার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে। সব কৌশল শেষ হয়ে গেছে, তো এখানে আর কোনো বাকি কোনো কৌশল নাই। সর্বশেষ তো আদালত ওই জন্যই তাদেরকে টাইম দিয়েছিলেন যে আপনি আন্ডারটেকিং দেন, আগামী তারিখে যাবেন, এবং সেই আন্ডারটেকিং দেওয়ার কারণেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। কারণ আন্ডারটেকিং দেওয়ার অর্থ হলো যে আদালতকে বলেছে আমি 12 তারিখ যাব, তা আমি যদি 12 তারিখে না যাই তাহলে সেক্ষেত্রে যিনি আন্ডারটেকিং দিয়েছেন তার তো আদালত ওনার শাস্তি পেতে হবে। এটা একটা বড় ধরনের মেসেজ যাবে সকলের কাছে বাংলাদেশের, যে আইনের কাছে সকলেই ছোট, আইনের চেয়ে বড় কেউ নয়। এদিকে এই নগরবিদ বলেন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে যত দ্রুত সম্ভব ভবনটি সরিয়ে নিয়ে ঝিলের স্বাভাবিকতা ফিরিয়ে দেয়া এখন সময়ের দাবি। চারপাশের পরিবেশ সংরক্ষণ করে অপসারণ প্রক্রিয়া ফোরগ্রাউন্ড তৈরি করার ব্যাপার রয়েছে এবং র্যাঙ্ক ভবনের মতো জীবনহানি না করে অপসারণ ব্যবস্থাটা তৈরি করে সেটি সমাধান করার বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। এ ভবন সরানোর মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন হবে বলেও মনে করেন তিনি। এআর বাদল, RTV, ঢাকা। সরকারি কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। সচিবালয়, পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মতো প্রধান সহকারী, উচ্চমান সহকারী ইত্যাদি পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার দাবি জানায় সংগঠনের নেতারা। একই সাথে পদবি ও বেতন স্কেল এক এবং অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র সচিবালয়ের পদগুলো পরিবর্তনে হতাশা জানানো হয় মানববন্ধনে। পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা টেলি সামাদ। শনিবার দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার সকাল 11টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FDC-তে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে। আরাফাতুর রহমানের রিপোর্ট। গেল বছরের 4 ডিসেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। খাদ্যনালীতে সমস্যা, বুকে ইনফেকশন, ডায়াবেটিস ধরা পড়েছিল। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিল তার। গত বৃহস্পতিবার রাতে বাসায় অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। সামাদ তো তোমার মা বাবার দেওয়ার নাম, আমরা তোমার সাথে একটা টাইটেল দিতে চাই, টাইটেল টেলি, মানে তুমি এত জনপ্রিয়, সেই জন্য টেলিতে, সেই থেকে আমি টেলি সামাদ হয়ে গেলাম। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র সহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এই সহকর্মীর পূরণ হবার নয়, এই বহুমুখী প্রতিভা, উনি কৌতুক অভিনেতা, উনি সঙ্গীত শিল্পী, উনি মানে কি নয়, বটবৃক্ষের মতো এই বড় মানুষগুলো চলে যাচ্ছে, এই অভাবটা পূরণ হবার নয়। 1945 সালের 8 জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন টেলি সামাদ। টিভি, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতেও তার অবাধ বিচরণ ছিল। মন পাগলা নামে একটি ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। তার আসল নাম আব্দুস সামাদ, তবে দর্শকদের কাছে টেলি সামাদ নামেই তিনি বেশি পরিচিতি পান। তার মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার পরিবারের সদস্যরা। দেশবাসীর কাছে আমার বাবার জন্য দোয়া চাই, বলো দেশবাসী সবাই আমার আব্বার জন্য দোয়া চাই, আমার আব্বা
সারা জীবন সবাইকে হারিয়ে গেছে। আমার আব্বাকে যেন জান্নাতবাসী করে আল্লাহ, আমার আব্বাকে জান্নাতবাসী করে আল্লাহ। আমার স্বামীর শখ ছিল আর বাড়িতে নতুন বাড়ি করবো, নতুন বাড়ি থাকবে, থাকতে পারলো না, বাড়ি করে যাইতে পারলো না। আমার এই দুঃখ সবচেয়ে বেড়েছে। আমার স্বামী বাড়িটা করে যেতে পারলো না। আবাব শুধু একটা কথাই বলে গেছে, আমি যে পরিমাণ লেগেসি ক্রিয়েট করে গেছি তুই ওটা ধরে আগায় যা, এতটুকু ওটার জন্য যা করা লাগে তুই কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলিসামাদের ছিল অভিনয়ের নেশা। সেই নেশার টানেই 1973 সালে কার বউ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। 4 দশকে 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কমলা খাইতে জানে না, সবাই কমলা খাইতে জানে না। আরে কন্দল সিন্ধুকের চাবি, কন্দল সিন্ধুকের চাবি দুটি হাতে থাকে না। তার অভিনীত সর্বশেষ ছবি 0 ডিগ্রি মুক্তি পায় 2015 সালে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ভারত বাংলাদেশের সুসম্পর্কের ইতিহাসকে ধারণ করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলরের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আগামী দিনে দ্বিপাক্ষিক জ্ঞান বিজ্ঞান চর্চার দ্বার আরও প্রসারিত হবে। অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। দুপুরে নড়িয়া পৌরসভার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে 31 লাখ টাকা ব্যয়ে খাল খনন, ড্রেনেজ ব্যবস্থা ও 32 কোটি টাকা ব্যয়ে নড়িয়া থেকে ভোজেশ্বর হয়ে 12 ফুট রাস্তাকে 18 ফুট করার কাজ উদ্বোধন করেন। এর আগে সকালে তিনি নড়িয়ার বাসভবনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন। ফেনী সোনাগাজীতে আলিম পরীক্ষার কেন্দ্রের ভেতরে এক ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। তার নাম নুসরাত জাহান ওরফে রাফি। সকালে পৌর শহরের সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নুসরাতের ভাই নোমান জানান, সকালে আরবি প্রথম পত্র পরীক্ষা ছিল, এজন্য বোনকে নিয়ে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান। ওই সময় কয়েকজন ছাত্র ও অফিস সহকারী মোহাম্মদ মোস্তফা তাকে মাদ্রাসায় ঢুকতে বাধা দেয়। এর আগে গেল 27 মার্চ ওই ছাত্রীকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় অধ্যক্ষ এখনও কারাগারে। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে, আরেকটি অংশ অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সে এখন জেলে রয়েছে। ইতিমধ্যে মেডিকেল চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে ঢাকায় রেফার করা হয়েছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা হয়তো পরবর্তীতে পুলিশ তদন্তে বের হয়ে আসবে যে সে আগুন কীভাবে তার গায়ে লেগেছে, সে নিজে দিয়ে কেউ তাকে দিয়েছে না অন্য কোনোভাবে লেগেছে। শিক্ষার্থীদের আন্দোলনের দীর্ঘ 12 দিনের অচলাবস্থা শেষে রোববার থেকে শুরু হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সেই সঙ্গে উপাচার্যকে ছুটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। বরিশাল সার্কিট হাউসে দিনভর বিক্ষুব্ধ ছাত্রদের সাথে দফায় দফায় বৈঠক করেন মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা। 26 মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় উপাচার্য ইমামুল হক ক্ষুব্ধ হয়ে তাদের রাজাকারের সঙ্গে তুলনা করেন। পরে আন্দোলন আরও বড় আকার ধারণ করে। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত হন 5 জন। এ সময় আহত হন অন্ততপক্ষে 15 জন। শনিবার রাতে রংপুর ঢাকা মহাসড়কের বালুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরকত ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে বুড়িমারি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 1 জন। নিয়ন্ত্রণ হারে রাস্তার সাইডে পড়ে যায়, সেখানে স্পটে 5 জন স্পট ডেথ হয়। ক্রিটিক্যাল অবস্থায় 5 জনকে জীবিত উদ্ধার করি। তারপরে হাসপাতাল সূত্রে পরে জানা গেল যে আরো 10 জন, টোটাল 15 জন আহত
এবং 5 জন মৃত অবস্থা পাওয়া যায়। কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মোচনি শরণার্থী ক্যাম্পে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 3 রোহিঙ্গা। পুলিশের দাবি, ওই 3 রোহিঙ্গা যুবক চিহ্নিত সন্ত্রাসী। ভোরে টেকনাফে মুচনি নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের কাছে এই বন্দুকযুদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ভানুচন্দ্র দাস নামের এক গ্রাম পুলিশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর বাহাদুরপুর সড়কে ইব্রাহিম মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত ভানু ওই ইউনিয়নের তালশহর গ্রামের হরিচন্দ্র দাসের ছেলে। এছাড়াও কুমিল্লার লাকসামে সিএনজি চালিত অটোরিকশা চালককে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারীরা। শুক্রবার রাতে জেলার লাকসাম মুজাফরগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক স্থানে হত্যার ঘটনাটি ঘটে। এই ঘটনার পর ফারুক হোসেন নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বাগেরহাটে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর গঠন সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় বিআরডিবি কর্মচারী সংসদ। শহরের দশানী এলাকায় বাগেরহাট বিআরডিবি উপপরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বিআরডিবি কর্মচারী সংসদের বাগেরহাট জেলা কমিটির সভাপতি শেখ রহমত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। উইমেন মার্কেটার্স সিজন 2 উদযাপন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মার্কেটিং ফোরাম, পাওয়ার্ড বাই কুমারিকা। দিনব্যাপী রাজধানীর বাড্ডা সাতারকুল মাদানী এভিনিউতে ইউনাইটেড সিটিতে প্রতিষ্ঠানের প্রধান ক্যাম্পাসে এই উইমেন মার্কেটার্স ডে অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর ডক্টর চৌধুরী মফিজুর রহমান অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চ্যানেল 24 এর হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান। কাজী আইটি সেন্টারের সিইও অ্যান্ড কান্ট্রি ডিরেক্টর জারা জেবিন মাহবুব সহ অন্যান্যরা বক্তব্য তুলে ধরেন। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 2019-2021 বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশান 1-এ ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার বিভিন্ন পদে 53 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয় ভোট গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। খরা মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে দিনাজপুরে পুনর্ভাবা নদীতে নির্মিত হচ্ছে রেগুলেটর কাম রোড ব্রিজ। নির্মাণ কাজ শুরু হলেও তা চলছে ধীর গতিতে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পাউবো কর্তৃপক্ষ বলছে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে এই নির্মাণ শেষ করা সম্ভব হবে। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। 52 কোটি টাকা ব্যয়ে সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় সদর উপজেলার গৌরীপুর নামক স্থানে পূর্ণভা নদীর ওপর নির্মিত হচ্ছে রেগুলেটর কাম রোড ব্রিজ। এটি বাস্তবায়ন হলে প্রায় 34,000 হেক্টর জমি সেচ সুবিধা পাবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির অভাব মিটবে এবং সারা বছর মাছ উৎপাদন হবে। এক কথা বড় মৌসুম, পাশাপাশি আপনার আলু, রবি শস্য যেগুলো আমরা আবাদ সুবাদ করি, এগুলোর জন্য খুবই উপকার হবে। এখানে মনে করেন যে আমরা এই যে কান্দাপুর বাজারে যাওয়া আসা করি, আমাদের খুব অসুবিধা ছিল, সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। বাইরে পানি যাবে, প্লেন থাকবে, আবাদ হবে, অনেক কিছু আবাদ হবে। বর্ষার সময় আমরা স্কুল কলেজে যেতে পারি না, তখন আমাদের অনেক অসুবিধা হয়। ব্রিজটার মাধ্যমে আমরা স্কুল কলেজে যেতে পারবো। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি কাজ দ্রুতই চলছে এবং 40 ভাগ কাজ তারা শেষ করেছেন। চেষ্টা করছি যে আমরা 90% কাজ আমরা বছর আগেই শেষ করে ফেলবো। সার্চ লাইট দিয়ে রাত দিন 24 ঘন্টা কাজ হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান প্রকল্পের 300 মিটার নদী শাসন, 500 মিটার অ্যাপ্রোচ রোড, কম্বাইন্ড ব্রিজ এবং রেগুলেটর থাকবে। প্রকল্পটা বাস্তবায়ন হলে এখানে 34,000 হেক্টর জমিতে আমরা সেচ কার্যক্রম পরিচালনা করতে পারবো সারফেস ওয়াটারের মাধ্যমে। বিরলের সাথে দিনাজপুর সদরের যে যোগাযোগ ব্যবস্থা, ব্রিজের ফলে 16 কিলোমিটার রাস্তা হ্রাস পাবে। শুষ্ক মৌসুমেও পানি ধরে রাখার সরকারের এমন কৌশল অন্য নদীগুলোতেও বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সবার। অভি ইসলাম, টিভি। অনলাইন প্রতিষ্ঠান রেপটো নেতৃত্ব দিচ্ছে আমেরিকান সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত বো স্টার্টআপ কাপ 2019-এর। বিকেলে আরটিভির তেজগাঁও বেঙ্গল স্টুডিওতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এই যোগ্যতা অর্জন করে প্রতিষ্ঠানটি।
তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ 2019 বাংলাদেশ পাওয়ার্ড বাই ই জেনারেশন শীর্ষক এই আঞ্চলিক প্রতিযোগিতার সহ আয়োজক বাংলাদেশ ইনোভেশন ফোরাম, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টাই ঢাকা এবং এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন বাংলাদেশ। মিডিয়া পার্টনার RTV। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। ফুটবলে পুরুষ দলের সফলতা আসছে না বেশ কয়েক বছর, কিন্তু নারী দল যেন ব্যতিক্রম। বয়সভিত্তিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য আসছে সাবিনা, মারিয়া, মৌসুমী, আঁখি, তহুরাদের হাত ধরে। সফলতা এনে দেওয়া এই মেয়েদের ফুটবলে উঠে আসার গল্প শোনাচ্ছেন মমিন রোহন। ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে মিসরাত জাহান, মৌসুমীর কথা। নারী ফুটবলের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এক ঝাঁক কিশোরীর মুখ। সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে অনেক আনন্দের উপলক্ষই এনে দিয়েছে এই মেয়েরা। এএফসি অনূর্ধ্ব 14 আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়, এএফসি অনূর্ধ্ব 16 টুর্নামেন্টের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠা, সাফ অনূর্ধ্ব 15 ও 18 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো বেশ কিছু সাফল্য রচিত হয়েছে অদম্য এই কিশোরীদের হাত ধরে। কিন্তু তার আগে ফুটবলের মঞ্চে উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না মেয়েদের জন্য। ছিল নানান প্রতিবন্ধকতা, প্রতিকূলতা আর সমাজের বাঁকা চোখ। শুরুর দিকে নিজের প্রতিবন্ধকতার গল্পটা এভাবেই বলেন জাতীয় দলের মিডফিল্ডার মিসরাত জাহান মৌসুমী। বলতো যে মেয়ে মানুষ ফুটবল খেলবে, ওদের ভবিষ্যতে কি হবে, বিয়ে শাদী হবে না, অনেক কিছুই বলতো, কুটো কথা বলতো। পরে ফ্যামিলিগত দিক থেকে অনেক বাধা দিত। পরে 3 মাস আমাকে যাইতে দেয় নাই। তারপরে এলাকার কিছু লোক ছিল, আমার দাদা ছিল, মানে এলাকার কিছু ওনারা যারা আমাকে সাপোর্ট করতো, তারা আমার মাকে বুঝাইছে যে আজকে আপনি মেয়েকে হয়তো বা না করতেছেন মানুষের কথা শুনে, কিন্তু আজকে যারা না করতেছে তারাই একসময় সাপোর্ট করবে যখন ও কিছু ভালো কিছু করবে। কিন্তু কোনো প্রতিবন্ধকতাই দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি মৌসুমীর ফুটবল প্রেমের পথে। প্রথম বাইরে যাওয়ার পর টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো খেললাম বিভিন্ন দেশে। তারপরে আর্থিকভাবেও ফ্যামিলিকে সাহায্য করতে পারলাম, নিজেও এককভাবে প্রতিষ্ঠিত হতে পারলাম, এবং যার মাধ্যমে ফ্যামিলিও সুনাম অর্জন করলো, পরিবারের সবাই। তখন আর এই বাধাটা ছিল না। নিজেকে প্রমাণের প্রথম সুযোগ আসে 2011 সালে বঙ্গমাতা স্কুল ফুটবলে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রংপুরের পালিচড়ার রামজীবন গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুল কাদেরের ঘরে জন্ম নেয়া এই মেয়েটিকে। বঙ্গমাতা যখন 11 সালে স্টার্ট হয়, তখনই আমাদের স্কুলে একটা টিম সিলেক্ট হওয়ার পরে আমরা ধারাবাহিকভাবে ইউনিয়ন পর্যায়ে, তারপরে থানা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, এভাবে জাতীয় পর্যায়ে আমরা রানার আপ হই আমাদের ওই স্কুল। চলতি মাসে ঘরের মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব 6 জাতির আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আসরের প্রথম শিরোপাটা জিততে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার প্রত্যয় মৌসুমীর কণ্ঠে। তো দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতেছি, আগে যে টুর্নামেন্টগুলো খেলছি আমরা ভালো খেলছি, যার কারণে তারা আগ্রহ এসে যে এই টুর্নামেন্টটা দেশে নেওয়ার জন্য, দেশের মানুষ সবাই দেখবে, সবাই মাঠে এসে সাপোর্ট করবে। তো আমি চাইবো যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার টিমকে সাপোর্ট করার। মমিন রোহন, RTV, ঢাকা। পাবনার নানা আয়োজনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের 28তম জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে পাবনা শহরের গোপালপুরে সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালায় তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সহ তার ভক্তরা। এরপর কেক কাটা হয়, আয়োজন করা হয় চিত্রাঙ্কন, কুইজ ও রচনার প্রতিযোগিতার। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনুমোদনহীন ভবনের বৈধতা দেয়া হবে না বললেন গণপূর্ত মন্ত্রী। অগ্নি নির্বাপনী ব্যবস্থা, ফায়ার এক্সিট না থাকলে ট্রেড লাইসেন্স বাতিলের ঘোষণা মেয়র আতিকের। বরগুনায় বিদ্যালয়ের ছাদ ভেঙে 3য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, আহত 3। 2002 সালে নির্মাণের 1 বছরের মধ্যেই ভবনটিতে ফাটল ধরে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার, অভিযোগ ফখরুলের। আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয়ে বিবেচনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 12 এপ্রিলের পর হাতিরঝিলের ভবন ভাঙার কাজ শুরু। সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtv digitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।